আপনারা দেখছেন বাংলায় উপনির্বাচন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। দুপুর 1টা পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে 38.28% গড়ে এই 4 কেন্দ্রে ভোট পড়েছে এবং আজকে প্রায় 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন চলছে এবং তার মধ্যে সবচেয়ে বেশি স্পর্শকাতর এলাকা রয়েছে রানাঘাট দক্ষিণে। আমরা দেখেছি রানাঘাট দক্ষিণে বেশ কয়েকটি জায়গা থেকে অভিযোগ এসেছে বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে বিজেপির নেতা কর্মীদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। আসবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বাণীব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে। বাণীব্রত বাবু, আপনার কাছে প্রশ্ন, এই যে রানাঘাট দক্ষিণ যে কথা আপনার সঙ্গে আগে হচ্ছিল যে মতুয়া ভোটটা এখানে একটা ডিসাইডিং ফ্যাক্টর, 2 মাসের মধ্যে চেঞ্জ হওয়ার কতটা সম্ভাবনা তা নিয়ে আপনি বক্তব্য রেখেছেন। আমার প্রশ্ন এখানে একটা তৃণমূল কংগ্রেসেরই নিচুতলার একাংশের বক্তব্য, যেহেতু মুকুটমণি অধিকারী তিনি যেহেতু প্রার্থী, যিনি একজন ভারতীয় জনতা পার্টি থেকে আপনাদের দলে আসার পরপরই তাকে প্রার্থী করা হয়েছিল লোকসভায় এবং তারপর আবার বিধানসভায়, সেই জন্য দলের একাংশ সম্পূর্ণ ভালোভাবে কাজ করছে না। আপনাদের দলের গুরুত্বপূর্ণ নেতা শঙ্কর সিং এই জেলায় তিনি কতটা সহযোগিতা করছেন? না, শঙ্কর সিংকে তো দলের দায়িত্ব দেওয়া আছে দলের থেকে এবং উনি সহযোগিতা করবেন এটা আশা করাই যায় এবং যথেষ্ট বিচক্ষণ রাজনৈতিক নেতা। তিনি যখন দায়িত্ব পেয়েছেন অবশ্যই তার দায়িত্ব তিনি পালন করবেন। আর দ্বিতীয় হচ্ছে, যারা কর্মীরা বলছে যে ক্ষুব্ধ, সেখানে ক্ষুব্ধ ইয়ে থাকতেই পারে, আমার প্রতিবাদ থাকতেই পারে, কিন্তু প্রতিবাদ থাকবে যে সেটা ভোটে কাজ করবে সেটা নয়। আমাদের দলের যত কিছুই হোক না কেন, সব প্রতিবাদ বা আন্দোলন বিক্ষোভ সবই দলের মধ্যে থাকবে, কিন্তু ভোটের সময় কিন্তু সবাই এক হয়েই ভোট দেবে। এবং সেক্ষেত্রে এখানে যেটা আমি বলছি যে মানুষ বিচার করবে তারা যে মুকুটমণি অধিকারীকে ভোট দেবে কি জেতাবে কি ব্যাপার। এই শঙ্কর সিং বা মমতা বন্দ্যোপাধ্যায় সব আগে তো সবাই আপনাদের দলেই ছিলেন। শক্তিদা, যেটা জানতে চাইবো, এই শঙ্কর সিং সহ 4 জনের নাম বিধানসভায় যখন প্রার্থী করা হয়েছিল, আলিপুর ট্রেজারি বিল্ডিং এর সামনে মমতা বন্দ্যোপাধ্যায় গলায় দড়ি দেওয়ার কথা বলেছিলেন। তো আজকে সেই শঙ্কর সিং তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতানোর অন্যতম কাণ্ডারি। সেখানে কংগ্রেসের আজকে আপনারাও লড়ছেন, সে বামেরা লড়ুক, আপনাদের সঙ্গে লড়ুক, যেভাবেই হোক, কতটা কি মনে হচ্ছে এই বিষয়গুলোকে কিভাবে দেখেন? এই শঙ্কর সিং তখন মমতা বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন, আজকে তিনি তার দলের অন্যতম কাণ্ডারি। এই মুকুটমণি অধিকারী কিছুদিন আগে বিজেপিতে ছিলেন, আজকে তিনি সেখানে এসে প্রার্থী হয়ে গেছেন। কিভাবে দেখেন এই বিষয়গুলো? অঙ্কুর, নাও ইটস এ পার্ট অফ ইন্ডিয়ান পলিটিক্স। আজ যে বাম শিবিরে, কাল সে দক্ষিণপন্থী শিবিরে। শঙ্কর আমার ব্যক্তিগতভাবে মিউজিক্যাল চেয়ারের মতো হয়ে গেছে। শঙ্কর আমার ব্যক্তিগত বন্ধু। শঙ্কর শুধু রানাঘাট নয়, নদিয়ার পুরোপুরি জেলারই একমাত্র নেতা ছিল। এবং এটাও এখন রাজনৈতিক প্রাসঙ্গিকতা আছে বলছেন, এবং এটাও সত্যি কথা। শঙ্কর, মৃণাল সিংহ রায়, পরেশ পাল এবং আরেকজনকে, এই 4 জনকে টিকিট দেওয়া নিয়ে সেদিন আজকের মুখ্যমন্ত্রী এটা করেছিলেন নাটক। এটাও সত্যি। প্রাসঙ্গিকতা আছে কি নেই সেটা নির্বাচন এবং রানাঘাটের ফল বেরোবার পর প্রমাণিত হবে। আমি শঙ্কর আমার ব্যক্তিগত বন্ধু হলো, আদর্শগতভাবে ও একটা মেরুতে অবস্থান করছে, আমি একটা মেরুতে অবস্থান করছি। সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে যেভাবে আস্তে আস্তে আমার যেটা বক্তব্য, যেটা বললেন বাণীব্রতবাবু, দিনের শেষে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দেন। এই যে তিনি যদি সর্বগ্রাসী হন, আমার কথা হচ্ছে ভোট দিই। একটা উপনির্বাচনও যদি প্রিসাইডিং অফিসার কারুর হয়ে কাজ করে, একটা উপনির্বাচনে যদি ডিএমকে বন্ধ করে দিতে হয়, একটা উপনির্বাচনে যদি প্রার্থীকে পেটাতে হয়, একটা উপনির্বাচনের মা বোনের বাড়ি থেকে রাতের অন্ধকারে ভয় দেখাবার জন্য গুলি চালাতে হয়, সেই গুলির তারপরও যদি বলতে হয় না নির্বাচন শান্তিপূর্ণ, আমি সহমত পোষণ করি না। এবং দিনে কালে এটাই প্রমাণ হচ্ছে, পশ্চিমবাংলায় নির্বাচন আবার আপনাকে রক্তের নদীর ওপর দিয়ে হেঁটে যেতে হবে। এইটাই হচ্ছে পশ্চিমবাংলার নির্বাচনের চারিত্রিক বৈশিষ্ট্যে রূপান্তরিত হয়েছে। কিন্তু এই নির্বাচনটা পরিচালনা করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নাকি? হ্যাঁ,
তাই তো। হ্যাঁ, তাহলে তো যদি এই নির্বাচনের এইসব যদি না আটকানো তাহলে নির্বাচন কমিশনকে দোষারোপ সেই জন্য করতে একটা হবে। রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে, জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। রিপোর্ট চাইলেই হবে? নির্বাচন কমিশনকেই দোষ দেওয়া যায়, নির্বাচন কিন্তু কমিশনকেই দোষ দিতে হবে। নির্বাচন কমিশনকে তো কোঅর্ডিনেট করে চলতে হয় রাজ্য প্রশাসনের সাথে। না, তাই রাজ্য প্রশাসন যদি সেটা ক্যামেরা কখনো বন্ধ নয়। করে দেয়, রাজ্য প্রশাসনের লোকেরা যদি মানে মনে করে যে নির্দিষ্ট একটা দলকে জেতাতে হবে যে করে হোক, তাহলে তো সার্বিকভাবে খালি নির্বাচন কমিশনকে দোষ দিয়ে লাভ নেই। অবশ্যই। এক্ষেত্রে শুভজিৎ, রাজ্য একটা বিষয় প্রশাসন- জানতে চাইবো, এই যে ধরুন এই যে বাগদা কেন্দ্রে একটা উপনির্বাচন, সেখানেও আপনাদের মধ্যে জোটটা দানা বাঁধলো না। লোকসভা নির্বাচনেও আপনারা দেখলেন যে যে জোট, সেই জোটকে সেটা জোটের কারণে হোক বা বামেদের আলাদাভাবে কোনো মান্যতা দেওয়া হচ্ছে না, এবং উপনির্বাচনেও কংগ্রেস একটা কেন্দ্রে হঠাৎ করে আপনাদের শরিক প্রার্থীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল তাদের প্রার্থীকে। জোট নিয়ে কি পুনর্বিবেচনার জায়গা রয়েছে? দেখুন, বাম ফ্রন্ট এটা তো আজ থেকে নয়, দীর্ঘদিনের একটা ফ্রন্ট, এবং সারা বছর খালি রাজনৈতিক মানে নির্বাচনী ফ্রন্ট নয়, রাজনৈতিক লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে এই ফ্রন্টটা চলে। এবং বাগদা কেন্দ্রে আমরা চেয়েছিলাম যে 4 জায়গাতেই আমরা জোটবদ্ধ হয়ে যাতে লড়তে পারি। এই জন্য দেখবেন বাকি 3 জায়গাতেও, আরেক জায়গাতেও কংগ্রেস প্রার্থী দিয়েও তাকে তুলে দিয়ে আমাদেরকে সমর্থন করেছেন, এবং আমরাও সার্বিকভাবে কংগ্রেসের যেখানে প্রার্থী রয়েছে এই রায়গঞ্জে, সেখানে আমরাও সম্পূর্ণভাবে তাদেরকে সমর্থন করছি, এবং আমাদের লোকেরা ওখানে, এই তো খবর পেলাম তারা ওখানে পোলিং এজেন্ট হয়েছে, লড়াই করছে। আমার কথা, নিশ্চিতভাবে বাগদায় যদি আমরা জোটবদ্ধ হয়ে লড়তে পারতাম সুবিধা হতো, ভালো হতো। এবার আমাদের তো ফ্রন্টটাও ভাবতে হয়, খালি আমাদের সিপিএম একা তো দল নয় এখানে, যে আমরা সিপিএম আমরা কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করবো, আন্ডারস্ট্যান্ডিং করে নিলাম। এখানে অন্যান্য দলও আছে, বড় বড় দল আছে। ফরওয়ার্ড ব্লক কিন্তু সিপিএম এর পরে সব থেকে বড় দল আমাদের বাম ফ্রন্টে, এবং দীর্ঘদিন ধরে তারা ওখানে প্রার্থী দেয় এবং তারা দিয়েছে। আমাদের হয়তো কিছু ক্ষেত্রে আমরা যদি আরেকটু আগে থেকে কথাবার্তা বলতে পারতাম ভালো হতো, কিন্তু আমার মনে হয় না সেটা খুব কংগ্রেসের এই অনমনীয় মনোভাব, কংগ্রেসের এই আমি- ভোট আমি- শতাংশের আমি- পরেও আমি সেটা খালি- কতটা দেখুন, গ্রহণযোগ্য বামেদের আমি কাছে? এখানে নির্দিষ্টভাবে একটা রাজনৈতিক দলকে দোষ দেবো না, এটা হয়তো কিছু ক্ষেত্রে আমাদের কমিউনিকেশনের বা এর ক্ষেত্রে হয়েছে। আমি বলবো না যে আমার কম ভোট পেলাম বা বেশি ভোট পেলো, আমরা তো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছি লোকসভা নির্বাচনে, এক জায়গায় বাদ দিয়ে সব জায়গায় আমরা কংগ্রেসের এই বার্গেনিং পাওয়ারটা নিয়ে বামেরা কিছু ভাবছে না যে কংগ্রেস এই বার্গেনিং পাওয়ারটা পাচ্ছে কোত্থেকে? তারা তো অলমোস্ট সাইনবোর্ড, এবং ভোট শতাংশও যথেষ্ট কম। দেখুন, এরকম রাজনীতিতে কাউকে সাইনবোর্ড হিসেবে ট্যাগ করে দেওয়া, এটা আমি অন্তত ব্যক্তিগতভাবে এই জিনিসটা বিশ্বাস করি না। কারণ রাজনীতিতে একাধিক রাজনৈতিক দল আছে, এটা মাল্টি পার্টি ডেমোক্রেসি। এখানে আরো অনেক ছোট ছোট দল আছে, এসইউসিআই এর মতো দল আছে। আপনি যথেষ্ট একদম যথাযথ বলেছেন, কিন্তু তারপরেও শুভজিৎ বলছি, না, আজকে ঠিক আইএসএফ আমি বা তোমাকে- অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি আপনাদের সঙ্গে বার্গেন করতো, আপনারা কি সকলকে ছেড়ে দেবেন? না, দেখুন, বার্গেনিং এর বিষয় এখানে নয়, একটা সমস্যা। এটা বার্গেনিং নয়, এটা একটা রাজনৈতিক দল। যদি আপনারা জিততে পারেন তাহলে আপনাদের প্রার্থীটা বিধানসভায় পৌঁছবে। এখনো মধ্যে জিরো রয়েছে। আমি বলছি পরিবেশ পরিস্থিতি অনেক কিছু ম্যাটার করে। তো দেখুন, আমরা তো চাই বামফ্রন্টের যে আমাদের 8টা পার্টি আছে, তার মধ্যে 12টা পার্টি, এর বাদে ব্রডার লেফট ফ্রন্ট মানে 17টা পার্টি, আমরা বিভিন্ন ক্ষেত্রে এসইউসিআই বা সিপিআইএমএল এই ধরনের আমরা সকলকে অ্যাপ্রোচ করার চেষ্টা করি। না, অ্যাপ্রোচ করছেন, কিন্তু তৃণমূল এবং বিজেপি এই দুই শক্তির যে বিরোধী ভোট, সেই বিরোধী ভোটে কংগ্রেস আবার ভাগ বসাচ্ছে। লোকসভা নির্বাচনের এই ব্যাপক ভালো ফল দেখার পরেও আপনি একদম ঠিক, মানে যেটা বলতে চাইছেন বিষয়টা হচ্ছে যে যদি তৃণমূল বিরোধী এবং বিজেপি বিরোধী ভোটটা এক জায়গায় সংগঠিত হতো, তাহলে হয়তো লাভের লাভ হতো, কাজের কাজ হতো। দেখুন, কোনো কারণে এটা করা যায়নি। আমার বাগদার মানুষের উপর সম্পূর্ণ ভরসা আছে। তারা যদি মনে করে যে লেফট ফ্রন্টের ক্যান্ডিডেট ইজ বেটার দেন দ্য আদার ক্যান্ডিডেট হু ক্যান ডিফিট তৃণমূল এন্ড বিজেপি, তাহলে তাদেরকে ভোট দেবে। আর যদি মনে করে আমাদের থেকে অন্য কেউ বেটার, তাহলে অন্যদের ভোট দেবে। আমার এখানে অন্য একটা বিষয় প্রসঙ্গ খুব বলার গুরুত্বপূর্ণ, যেটা যে আলোচনাটা উঠে এসেছিল। দেখুন, ক্রিকেট টিমে আমরা দেখেছি 11 জন প্লেয়ার থাকে এবং 11 জনকেই ব্যাট করার সুযোগ দেওয়া হয়। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো রিসেন্টলি বলছেন, অনেক রাজনৈতিক দল ভারতবর্ষে আছে যারা হয়তো নির্দিষ্ট একটা লিডারকে কেন্দ্র করে পার্টিটা তৈরি হয়েছে, কিন্তু এখন উনি যে কথাগুলো বলছেন, উনি বোধহয় 11 জনের জায়গায় উনি একাই ব্যাট করবেন। তাহলে 294টা সিটে আলাদা করে ক্যান্ডিডেট কি দরকার আছে? ওনাকে 294টা সিটে রাজনৈতিক যেই জায়গায় মনোভাব চলে এসেছে, নির্বাচনী বাধ্যবাধকতা। তার মানে আপনি কি বলতে চাইছেন, আজকে মুকুটমণি অধিকারী হারলে সেটা কি মমতা ব্যানার্জির হার? মুকুটমণি অধিকারী জিতলেও মমতা ব্যানার্জির জিত, হারলেও মমতা ব্যানার্জি। তাই কি মমতা ব্যানার্জির হার? তার মানে মুকুটমণি অধিকারী হারলে না, মমতা ব্যানার্জির হার না, দলের পক্ষে দলের হার। জিতলেও দলের বলেনি। আমাদের এই দলটার সর্বময়ী নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি, এবং মমতা ব্যানার্জির কথাতেই, মমতা ব্যানার্জির নির্দেশিত পথের দলের প্রতিটি নেতা থেকে শুরু করে কর্মীরা চলে। সুতরাং যখন দলের নেত্রী তিনি,
তখন দল যদি মানে হারে দলের নেত্রীর তাহলে কথা শুরু তাকেও হয়েছে। তার দায়ভার নিতে হয় মানে দলের এবং নেত্রীর তিনি কথা নেয় শুরু হয়েছে, তিনি নেন, তাই তো? শাহজাহান- হ্যাঁ অবশ্যই নেন। তার মানে এই মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী এরা হারলে তার একটা দায়ভার মমতা ব্যানার্জি অবশ্যই বর্তায়। দলের নেত্রী না, যেমন সর্বনেত্রী। যেমন 220টা সিট পাওয়াটাও তৃণমূল নেত্রীর ক্রেডিট, হ্যাঁ, তার মানে যে চুরি চামারি যা হচ্ছে তাহলে সেটা ওনার ক্রেডিট। আমার তো তাই না, এ তো অপ্রাসঙ্গিক কথা। চুরি চামারি হচ্ছে হচ্ছে না। চুরি চামারি খুন বামফ্রন্ট আমলে হয়নি, হচ্ছে তো। তাহলে কি সেটা বামফ্রন্ট কি সেটা কি বলেছে? বামফ্রন্টের বামফ্রন্ট ছিল দায় দায়িত্ব? নেয়নি নাকি? বামফ্রন্ট দায় নিয়েছে তো? নেয়নি। না, নিয়েছে তো। তাহলে অনিতা দেয়ান আরে বা বামফ্রন্ট তো ইয়েদের দায় নিয়েছে। ঘটনা, অনিতা দেয়ান সরকার তারপরে বামফ্রন্ট- আনন্দ মার্গীদের দাদা, ঘটনা, না না শুনতে হবে। আপনার কথা শুনুন এদের তো। ঘটনার আপনার কথা দায় শুনুন তো, নিয়েছিল বেশি জ্যোতি শুনুন। বসু তো বলেছিল বিচ্ছিন্ন ঘটনা, 13 এবং ছোট বছর একটা দু একটা হতে 13 পারে। বছর বাম এসব সরকার কথা রাজ্যে বলে লাভ ক্ষমতায় নেই। নেই, 13 বছর ধরে তৃণমূল ক্ষমতায় আছে। এই এত উপনির্বাচনের এত ঘটনা মধ্যে- আছে, ঘটনা নিয়ে কেন তৃণমূল কমিশন অবশ্যই করলো না? অবশ্যই এই আরে কেন নির্বাচনের শাসন করলো মধ্যে না? একটি তথ্য আমি ভারতীয় জনতা পার্টির কাছে জানতে চাইবো। এই যে ধরুন আজকে শীর্ষ আদালত বলছে এই যে সিবিআই যে মানে যেভাবে রাজ্যে মামলা টামলা করছে সেই বিষয়টা খুব একটা কাজের কাজ আপনি করছে না। এখন শীর্ষ আদালতে চলে যায়। আগেরবারও আমাকে শীর্ষ আদালতে দিয়েছিলেন, এবারও শীর্ষ আদালত। ঠিক আছে, বাই ইলেকশন আপনার শীর্ষ আদালত যদি আলোচনার বিষয় হয় সেটাতে আলোচনা করতে না, না, হবে। by election নিয়ে না, আমি ঠিক আপনার আছে। কাছে আসবো। আলোচনা বাই ইলেকশনে ছিলেন তিনজনের কাছে, যে আমার কাছে গেলে শীর্ষ আদালতে গেলে। ঠিক আছে, শীর্ষ আদালত কি বলেছে বলুন, শীর্ষ আদালত কি বলেছে আপনার- আপনি বলুন কি বলেছে। ও, আচ্ছা, আপনার উত্তরটা দেবো, আপনি প্রশ্নটা করুন। আমি বললাম এই যে ধরুন রাজ্যের অনুমোদন ছাড়া সিবিআই এফআইআর করছে, এটার প্রেক্ষিতে রাজ্য সরকার তার বিরুদ্ধে সিবিআই শীর্ষ আদালতের কাছে আবেদন করেছিলেন। শীর্ষ আদালত বলেছে বিষয়টি গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য, শীর্ষ আদালতের গ্রহণযোগ্য, পরে শুনানিতে গ্রহণ করে দেখবে কি আছে, তাতে এত স্বাভাবিক ব্যাপার। কেন্দ্র শীর্ষ বলেছে আদালতের- যে প্রাসঙ্গিক তথ্য চেপে যাচ্ছে রাজ্য, সেই বক্তব্যকে খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। প্রাসঙ্গিক তথ্য যাবে শীর্ষ আদালত যদি মনে করে প্রাসঙ্গিক যোগ্য, তাহলে রাজ্য সরকার যাবে, বক্তব্য দেবে। তার মানে সিবিআই যে কেসটা করেছে, যেটা আমাদের সন্দেশখালীর ঘটনা নিয়ে সিবিআই কে বন্ধ করার জন্য, সিবিআই কে যাতে কেস না করতে পারে সুপ্রিম কোর্টে চলে গেছে কেন্দ্রীয় সরকারের, বা বাদ দিন, শুধুমাত্র সুপ্রিম কোর্টকে গেছে সিবিআই কে আটকানোর জন্য রাজ্য সরকার। কার টাকায়? আপনার আমার ট্যাক্সের টাকায়। কাকে বাঁচাতে? শাহজাহানকে বাঁচাতে। অবশ্যই। যে শাহজাহান এই পুরোটাই এত বড় একটা কাণ্ড, কেন বাঁচানো হচ্ছে শাহজাহানকে সেই প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। আমরা সেটাও বলেছি, সেই খবরটাও দেখেছি। অবশ্যই আমরা এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবরে আসবো। আড়িয়াদহে ভাইরাল ভিডিও কাণ্ডে জালে 4 জন। আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের ভাইরাল ভিডিও আপনাদের জানিয়ে রাখি। আড়িয়াদহে যে ঘটনা ঘটেছিল সেই আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের ভাইরাল ভিডিও, গ্রেপ্তার হয়েছে 2 জন। আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, আগ্নেয়াস্ত্র কিভাবে চালানো হবে সে তার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত তন্ময় ধর এবং অভিষেক চ্যাটার্জি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেভাবে মারধর করা হয়েছে। আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের ভিডিও ভাইরাল হয়েছে। কি বলবেন? বিজেপি মুখপাত্রের কাছে আসবো। না, বাংলার মানুষকে যদি এই ভিডিওটা দেখিয়ে বিজেপির কেউ অন্যায় করে, বাংলার মানুষের শাসনকে, মমতা ব্যানার্জির শাসনে এরকম চলছে, এবং মমতা ব্যানার্জির দলের লিডার যে মমতা ব্যানার্জি ভোট করে, সেই ক্লাবেটিকে এইভাবে একটা মেয়েকে অত্যাচার করছে, যদি এরা বিজেপির কেউ বা বিজেপির কোনো কার্যকর্তা এটা করে বাংলার মানুষকে জানিয়ে থাকে, তাহলে এটা যদি অপরাধ হয়, তাহলে এরকম অপরাধ জন্য বিজেপি যুগ ধরে করে যেতে পারে। কারণ আমরা চাই, এই যে আমি তোমার কথাটা বলি, এইরকম অপরাধ জন্য বাংলার শুধু বিজেপি না, যারা এরকম অন্যায় দেখবে, তারা যদি এটা মানুষকে জানায়, বাংলার অন্য মানুষকে, ভারতবর্ষের মানুষকে জানায়, সেটার জন্য সেই কাজটা সে যে করে। দুই রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধেই তার ফায়ার হয়েছে। মোহাম্মদ সেলিম এবং অমিত মালভিয়া। আমাদের উত্তর দিনাজপুর ঘটনা যখন নাকি উনি মোহাম্মদ সেলিমকে অমিত ওনার নামে কেস দিয়ে দিন। এটাকে কিভাবে মানে কি বাংলার মানুষ কি বলবেন? জানতে পারবে না? সঠিক শাহজাহানের অন্যায় যখন মোহাম্মদ বাংলার সেলিম জেনেছিল, আচ্ছা আচ্ছা, সেটা দেখি যেমন জানতে দেখি তৃণমূলের উত্তরটা শুনি। এই যে অমিত মালভিয়া এবং মোহাম্মদ সেলিম, এদের বিরুদ্ধেও এখন অভিযোগ করা হচ্ছে এবং এফআইআর। ব্যাপারটা শুনুন, এই যে ভাইরাল করা হচ্ছে, এর ফলে কি আপনি ভাবছেন যে এটাতে মানে
এলাকায় একটা বাজে ইয়ে প্রচার দাদা, হচ্ছে না ঘটনাটা এটা- তারা- এটা তারা- তারা তারা- এলাকা- আপনারা তো লোকজনকে ছবিটা প্রকাশ্যে আসবে ছবিটা না। প্রশাসনে যাক, ছবিটা লোক প্রশাসনে মারা গেছে, যাক। লিভার আছে, মারা গেছে। বাজারে চাউর করা হচ্ছে এবং আচ্ছা, চাউর এরা- করার এরা- জন্য এরা- আজকে এরা- চতুর্দিকে না, এরা আমার থেকে অনেক সিনিয়র, আমি বলছি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স অভিযান করেছিল আসছি, না? আসছি। মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স অভিযান করেছিল, লিভার পচে মারা গেছে, লোক তাকে বলছে পুলিশ গুলি করে মেরেছে। এটা তাহলে কি ধরনের মিথ্যা প্রচার করা, ফলস না না, সবচেয়ে বড় কথা পুলিশের কাছে যখন প্রশাসনের কাছে খবর থাকে প্রশাসন পদক্ষেপ করেনি, কিন্তু যখন এই ভিডিও সামনে চলে এসছে তখন প্রশাসন পদক্ষেপ করতে বাধ্য হচ্ছে। এটা কি অস্বীকার করেন? সব জায়গায় এটা করছে, যে অত্যাচারিত হচ্ছে তার নামে কেস দিচ্ছে। তার মানে প্রশাসন তো যে জানতেই পারে না, কেস দিচ্ছে। প্রশাসন যখন এই ভিডিও পায় তারপরে তার মানে প্রশাসনের কাছে পাঠাতে পারে। আমরা আসবো এই বাকিদের অভিযোগ শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যেতেই হবে, বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি আলোচনার সঙ্গে থাকুন।